হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে প্রশ্ন প্রস্তুতি থেকে আমরা ক্লাস 7-এর পরিবেশ বিজ্ঞানে যেটা 4 নম্বর স্কুল দেওয়া হয়েছে সেটা আমরা সলভ করে নেব। এর আগে আমরা 3টে স্কুলের প্রশ্নপত্র সলভ করে নিয়েছি। যারা দেখোনি, আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশানে গেলে ক্লাস 7-এর প্রশ্ন প্রস্তুতির আলাদা প্লেলিস্ট পাবে, সেখান থেকে অবশ্যই হয়ে যাওয়া ক্লাসগুলো দেখে নিও। প্রথমে এমসিকিউ দিয়েছে, তাপ পরিমাপের যেটা এসআই একক সেটা হচ্ছে জুল। কেমন? সিজিএস একক, তাপের যেটা সিজিএস একক এটা হচ্ছে তাপের সিজিএস একক। ওকে, এটা হচ্ছে উষ্ণতার সিজিএস একক, উষ্ণতা বা তাপমাত্রা। আর কেলভিন যেটা সেটা হচ্ছে উষ্ণতার এসআই একক। আর তাপের যেটা দেখলাম সিজিএস হচ্ছে ক্যালোরি, এসআই হচ্ছে জুল। সবগুলো মনে রাখবে। কেমন? তাপ উষ্ণতার প্রদত্ত কোনটির ওপর মৌলের পারমাণবিক সংখ্যা নির্ভর করে? পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা। আমাদের কিন্তু পরমাণু অণু রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা আমরা বোর্ডে ক্লাস দিচ্ছি, অলরেডি অনেকগুলো ক্লাস হয়ে গেছে। যারা দেখুন অবশ্যই দেখে নিও, সেখানে কিন্তু প্রত্যেকটা জিনিস খুব সহজ করে বোঝানো হয়েছে। ওকে, আমরা বলেছিলাম ক্লাসে যে প্রোটন সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলা হয়। একটা মৌলের পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন থাকে সেই প্রোটন সংখ্যাকেই কিন্তু পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বলে। তাহলে প্রোটন সংখ্যার উপরেই পারমাণবিক সংখ্যা নির্ভর করে। এরপরে শর্করার উৎস নয় ঘিতে লিপিড পাওয়া যায়, শর্করা পাওয়া যায় না, বাদ বাকিগুলোতে শর্করা পাওয়া যায়। শূন্যস্থান পূরণ, দৈহিক উষ্ণতা বেড়ে গেলে মানুষের রক্তবাহের ব্যাস কী হবে? বেড়ে যায়। তাহলে গ্রীষ্মকালে, গরমকালে রক্তবাহের ব্যাস বাড়ে আর শীতকালে কমে যায়। তারপর দেখো, ঋণাত্মক আধানযুক্ত আয়নকে কি বলে? অ্যানায়ন বলে। যেমন সিএল মাইনাস এটা একটা অ্যানায়ন, এফ মাইনাস এটা একটা অ্যানায়ন, O2 মাইনাস এটা একটা অ্যানায়ন। এটা ক্লোরাইড, এটা ফ্লুরাইড, এটা অক্সাইড, অ্যানায়ন। আর ধনাত্মক যেগুলো প্লাস থাকে মাথায় সেগুলো হচ্ছে ক্যাটায়ন। কোন মৌলের অভাবে গয়টার রোগ হয়? সেটা আয়োডিন। সত্য মিথ্যা? 41 ডিগ্রি ফারেনহাইট এবং 5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার মান সমান, এটা কিন্তু দেওয়া হয়েছে সত্য। কেমন? আমরা যদি সেলসিয়াসে বলি, সেলসিয়াস 0 থেকে শুরু হয়, সেলসিয়াস শুরু হয় 0 ডিগ্রি সেলসিয়াস থেকে, আর ফারেনহাইট শুরু হয় 32 ডিগ্রি ফারেনহাইট থেকে। ওকে, এবং সম্পর্ক তোমরা জানো যে C/5 F-32/9। ওকে, এবার 41 ডিগ্রি ফারেনহাইট, তাহলে এখানে 41 বসাও। তাহলে এফের বদলে 41 বসালে 41 থেকে 32 মাইনাস করো, 41 থেকে 32 মাইনাস করে 9 হয়, তাই না? 9, তাহলে 9কে 9 দিয়ে ভাগ করতে হবে, এটা C/5 হয়ে গেল। 9কে 9 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে C/5 যদি 1 হয় তাহলে 5 5 হয়ে গেল সি, তার মানে ডিগ্রি সেলসিয়াসে 5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই দুটো উষ্ণতা সমান হচ্ছে, এগুলো সত্য। মানব দেহের অস্তিত্বে কোনো জল থাকে না, এটা মিথ্যা। অস্তিত্বে কিন্তু জল থাকে। কেমন? তরল পদার্থ থাকে, হড়হড় এক ধরনের তরল পদার্থ থাকে। কিউপ্রিক ক্লোরাইড যৌগ, কিউপ্রিক ক্লোরাইড মানে CuCl2। এখানে ক্লোরিনের যোজ্যতা বলছে 2। কিউপ্রিক ক্লোরাইড, ক্লোরিনের যোজ্যতা 2 না, কপারের যোজ্যতা 2, কপারের যোজ্যতা 2, ক্লোরিনের যোজ্যতা এখানে কপারের নিচে বসছে 1, সেটা আমরা লিখি না। ক্লোরিনের যোজ্যতা 1, কপারের যোজ্যতা 2, তাই জন্য এটা মিথ্যা হলো। কেমন? যদি বলতো কপারের যোজ্যতা তাহলে সত্য হতো। 4 জায়গা প্রশ্ন, ফারেনহাইট স্কেলে জলস্ফুটনাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। পরমাণুর ভর সংখ্যা কাকে বলে? কোনো মৌলের একটা পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে মোট যতগুলি প্রোটন এবং নিউট্রন থাকে তার যোগফলকে, প্রোটন আর নিউট্রনের যোগফলকে ভর সংখ্যা বলে। পরমাণুর নিউক্লিয়াসে থাকা প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাকে ওই পরমাণুর ভর সংখ্যা বলে। যেমন কার্বনের ভর সংখ্যা হচ্ছে 12, 6 আর 6 12। সোডিয়ামের হচ্ছে 12 আর 13 যোগ করা, তাহলে 23। ওকে, একটা উদাহরণ দেবে। নেক্সট বলছে যে এখানে লোহিত রক্তকণিকায় কোন প্রোটিন পাওয়া যায় না, তো হিমোগ্লোবিন পাওয়া যায়। ওকে, ম্যাচিং করবো আমরা। বলছে বাষ্প থেকে তরল, সেটা হচ্ছে ঘনীভবন। পোড়া চুন, এটা ক্যালসিয়াম অক্সাইড CaO। ওকে, এবং মোমোতে যে ক্ষতিকারক পদার্থ থাকে সেটা হচ্ছে আজিনোমোটো। ওকে, আজিনোমোটো কিন্তু থাকে। এরপরে নেক্সট আমাদের 6 থেকে প্রশ্ন, হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা অনুভূত হয় কেন? টেক্সটে দিয়েছি, আমাদের টেক্সট থেকে আলোচনা করেছি যখন ক্লাস হয়েছিল, প্লাস আমি এমনিও বুঝিয়ে দিয়েছিলাম যে স্পিরিট বা ইথার হলো উদ্বায়ী তরল। হাতে যদি ঢালা হয় তাহলে সেটা দ্রুত বাষ্পীভূত হয়। উদ্বায়ী মানে যেগুলো সাধারণ অবস্থাতেই বাষ্পীভূত হয়ে যাবে, মানে এদের স্ফুটনাঙ্ক খুব কম, ঘরের উষ্ণতাতেই বাষ্পীভূত হয়। এবং বাষ্পায়নের জন্য আমরা জানি যে বাষ্পীভবনের লিন তাপ দরকার হয়। এবার সেই লিন তাপটা যেখানে হাতে ঢালা হয়েছে সেখান থেকে নেয় বা আশেপাশে পরিবেশ থেকে নেয়। তো হাত থেকে যেহেতু মেনলি ওই বাষ্পীভবনের লিন তাপটা ওই স্পিরিটটা সংগ্রহ করে, তার জন্য হাতের ওই অংশটা তাপ হারায়। তাপ হারানোর কারণে ঠান্ডা লাগে ওই জায়গাটা। কেমন? তাহলে এখান থেকে শুরু করে এতটা লিখবে। ওকে, কিন্তু এই যে আমি ঘিরে দিয়েছি এখান থেকে শুরু করে এতটা, তারপরে আচ্ছা এখান থেকে শুরু করে এতটা লিখবে, তারপরে এখান থেকে শুরু করে এতটা, এই মাঝে যে কোথা থেকে নেবে এই লাইনটা লেখা দরকার নেই, এই লাইনটা বাদ দেবে এটা।
এরপরে বরফ গরনের লিন তাপ 80 ক্যালোরি/গ্রাম, এগুলো বইয়ে দেওয়া হয়েছে। 80 ক্যালোরি/গ্রাম বলতে কী বোঝায়, খুব ইম্পর্টেন্ট। অনেক স্কুলে ফার্স্ট সামেটিভে এই প্রশ্নটা আসবে। 100টা স্কুলের মধ্যে 80টা স্কুলে এই প্রশ্ন আসবেই। এর মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ বরফ ওই উষ্ণতায়, মানে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতেই 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে 80 ক্যালোরি তাপ লাগে। তাহলে এই লাইনটা লিখতে হবে। কেমন? মানে বরফই থাকবে, এই বরফটা 0 ডিগ্রি ছিল, 1 গ্রাম, সেটা 1 গ্রাম জলে পরিণত হবে। তাহলে বরফ থেকে জল হলো, কঠিন থেকে তরল হলো, সেখানে 80 ক্যালোরি তাপ কী হবে, দিতে হবে, 80 ক্যালোরি তাপ দিতে হবে। পরের প্রশ্ন হচ্ছে রাসায়নিক সমীকরণ কাকে বলে। যেগুলো টেক্সটে আছে সেগুলো আমরা টেক্সট থেকেই লিখবো, যেগুলো ভালো করে দেওয়া হয়েছে। যদি বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের সংকেত ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়াটাকে সংক্ষেপে প্রকাশ করি, তখন তাকে রাসায়নিক সমীকরণ বলে। যেমন CaO মানে ক্যালসিয়াম অক্সাইড আর জলের বিক্রিয়ায় এটা হচ্ছে কলিচুন, কেমন, বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়। আমি যে ক্লাসগুলো প্রোভাইড করছি সেখানে কিন্তু সব জিনিসগুলো একদম ডিটেলসে সহজ করে বোঝানো হয়। সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবে, কেমন, তাহলে সব বিষয় ভালো করে বুঝতে পারবে। জিঙ্ক নাইট্রেট হচ্ছে ZnNO3 আর সোডিয়াম ফসফেট হচ্ছে Na3PO4। আমাদের জীবনে খাদ্য প্রয়োজনীয় কেন, কেমন, এটা আমি ছায়া থেকে দেখাচ্ছি। ছায়া যাদের কাছে রয়েছে, ছায়া রেফারেন্স বই, তারা 218 পাতা বের করো। ওকে, খাদ্যর কাজ কি? খাদ্য আমরা গ্রহণ করি তার কারণ সারাদিন নানা কাজ করার জন্য আমাদের যে শক্তির প্রয়োজন হয় তা খাদ্য থেকে পাওয়া যায়। 2 নম্বর, দেহ সুস্থ রাখা, রোগ জীবাণুর আক্রমণ ঠেকানো বা তাদের মারার ক্ষমতা উপযুক্ত খাদ্য গ্রহণের মাধ্যমে বৃদ্ধি পায়। নেক্সট, এখানে মানবদেহে ক্যালসিয়ামের 2টি কাজ, এটাও না হয় আমি ছায়া থেকে দেখাচ্ছি। ক্যালসিয়ামের 2টি কাজ লিখবে। এক, ক্যালসিয়াম হাড় ও দাঁত গঠনে অংশ নেয়। বারবার হাড় ভেঙে যাওয়া, হাড় ফুটো হয়ে যাওয়া, দাঁতের সমস্যা সমাধানে ক্যালসিয়াম সহায়তা করে, মানে সাহায্য করে। আর পেশি সংকোচন স্বাভাবিক রাখতে সাহায্য করে, ক্ষতস্থানের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। নেক্সট, 7 দাগের প্রশ্নগুলো দেখব। প্রথম প্রশ্ন, সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক ধাপে ধাপে উল্লেখ করো। যারা সাবজেক্টিভ ক্লাস দেখোনি, বারবার বলছি, ক্লাস 7-এর তাপ চ্যাপ্টার পুরো কমপ্লিট হয়ে গেছে, সেখানে খুব সহজ করে আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি। ওকে, সেলসিয়াস ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক অবশ্যই ক্লাসটাতে ভালো করে, যেহেতু সময় নিয়ে ধীরে ধীরে বুঝিয়ে দিয়েছি, সেটাতে তোমরা কিন্তু দেখে নিও। সেলসিয়াসের 100 ঘর, ফারেনহাইটের 180 ঘরের সমান, তাহলে 1 ঘর 180/100, তাহলে C ঘর গুণ C, তাহলে 180/100, তাকে C গুণ করলাম, তাহলে 180C/100। এবার এটা মানেই ফারেনহাইটের F-32, যেহেতু 32 থেকে ফারেনহাইট শুরু হয়। ওকে, এবার এখানে 0 কেটেছে, 0 কেটেছে, তারপর 2 দিয়ে ভাগ করলে 9 2 18, তাহলে 9 হয়, আর 5 2 10, 5 হয়, তাহলে 9C/5, F-32, 5টা থাকলো নিচে, সিও থাকলো, 9টা শুধু এদিকে আসলে নিচে চলে আসবে ভাগ, তাহলে C/5 = F-32/9। এরপরে নেক্সট হচ্ছে অথবা দিয়ে প্রশ্ন, সেটা হচ্ছে তাপ কাকে বলে। ওকে, এটা আমি প্রান্তিক থেকে তোমাদের দেখাবো। ওকে, প্রান্তিক থেকে দেখাচ্ছি তোমাদের। 6 নম্বর পাতা দেখো, তাপ কাকে বলে, তাই তো। তাপের সংজ্ঞাটা তোমরা এখান থেকে লিখতে পারো। তাপ হলো এক প্রকার শক্তি, এটি গ্রহণে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জনে বস্তু শীতল হয়। না, সোজা ভাষায় লিখতে পারো, তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু গরম হয় এবং ছেড়ে দিলে বস্তু ঠান্ডা হয়। আর এর সাথে প্রশ্ন, তাপ এবং তাপমাত্রার 2টি পার্থক্য। ওকে, 2টো পার্থক্য লিখবো। এখানে লিখবে যে তাপ হলো এক প্রকার শক্তি, উষ্ণতা হলো বস্তুর তাপীয় অবস্থা, তাপ হলো কারণ, উষ্ণতা হলো তাপের ফল। 2টো বলেছে, 2টো লিখবে। আর এই একক, এগুলো মনে রাখবে, কেমন, এককের পার্থক্যটাও মনে রাখবে। পরের প্রশ্ন, এখানে বিনিময় বিক্রিয়া বলেছে আমাদের। বিনিময় বিক্রিয়া কি সেটা মানে সমীকরণ সহ উল্লেখ করতে হবে। লিখবে এখানে, যে রাসায়নিক বিক্রিয়া 2টি যৌগিক পদার্থ পরস্পরের উপাদানের বিনিময় ঘটিয়ে নতুন ধর্মবিশিষ্ট যৌগ গঠন করে তাকে বিনিময় বিক্রিয়া বলে। যেমন এখানে হচ্ছে সিলভার নাইট্রেট আর সোডিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে নিজেদের মূলকগুলো যেগুলো থাকে সেগুলো ইন্টারচেঞ্জ হয়। মানে নাইট্রেটটা ছিল সিলভারের সঙ্গে, সেই নাইট্রেটটা সোডিয়ামের কাছে চলে আসবে, সোডিয়ামের কাছে চলে আসলো, দেখো নাইট্রেটটা সোডিয়ামের কাছে চলে আসলো। আর ক্লোরাইডটা সোডিয়ামের সঙ্গে ছিল, সেটা চলে আসবে সিলভারের কাছে, মানে AgCl, সিলভার ক্লোরাইড আর সোডিয়াম নাইট্রেট তৈরি হলো। তাহলে এই যে বিক্রিয়া, যেখানে অ্যানায়নগুলো বা মূলকগুলো নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে, ওকে, বিনিময় হয়, সেই বিক্রিয়াকে আমরা বলবো বিনিময় বিক্রিয়া। এবং উদাহরণটা অবশ্যই দেবে, যেহেতু বলেছে উদাহরণ দিতে। পরের প্রশ্ন, এখানে ক্লোরিন পরমাণুর
গঠন চিত্রের সাহায্যে দেখাও। প্রান্তিককে যদি করতে চাও প্রান্তিক থেকে, তাহলে 100 পাতাতে পাবে। ওকে, ক্লোরিনের চিত্র, এই যে ক্লোরিনের চিত্র হচ্ছে এটা। ক্লোরিনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, ইলেকট্রন বিন্যাস আমি বলেছেন প্রথম কক্ষে 2টোর বেশি থাকে না, 2 নম্বর কক্ষে 8টার বেশি থাকে না, তাহলে 2 8 10 হলো, আর পড়ে আছে 7 17 হয়ে গেল। প্রথমে নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াসের মধ্যে ক্লোরিনের যেহেতু পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, তাহলে 17টা প্রোটন, প্লাস দিয়ে 17 লিখবে। নিউট্রন কটা? 35 থেকে 17 মাইনাস করলে 18 হয়, তাহলে 18টা নিউট্রন। প্রথম কক্ষে 2টো ইলেকট্রন আঁকলো, এই 2টো। পরের কক্ষে 8টা আঁকবে, 1 2 3 4 5 6 7 8। লাস্ট কক্ষে 7টা, 1 2 3 4 5 6 7। এগুলো ক্লাসে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে সহজ করে, যারা দেখোনি অবশ্যই দেখে নিও। নেক্সট, এখানে আমাদের প্রদত্ত অংশগুলোর একটা করে কাজ লিখতে হবে। এখানে বলছে ভিটামিন এ। ওকে, আমরা টেক্সট থেকে লিখবো 147 পাতা বের করো। ওকে, ভিটামিন এর কাজ হলো লিখবে যে চোখ, চামড়া, দাঁত ইত্যাদির গঠন ঠিক রাখতে সাহায্য করে। খাদ্যতন্তুর ক্ষেত্রে তোমরা লিখবে যে খাদ্যতন্তু সমৃদ্ধ খাদ্য খেলে কতগুলো রোগ হওয়ার সম্ভাবনা কমে, যেমন উচ্চ রক্তচাপ, স্থূলত্ব ইত্যাদি। আর প্রোটিনের কাজে লিখবে, প্রোটিনের কাজে তোমরা লিখবে যে এই যে প্রোটিন দেহের বিভিন্ন অংশ বা কলা গঠনে ক্ষত সারাতে সাহায্য করে। ব্যাস, আর বেশি লেখার প্রয়োজন নেই, যেহেতু একটা একটা করে এক এক করে নাম্বার দিয়েছে। সালোক সংশ্লেষ কাকে বলে? ওকে, আর জীবদেহে জলের 2টি ভূমিকা। সালোক সংশ্লেষের সংজ্ঞা আমি তোমাদের প্রান্তিক থেকে 152 পাতায় রয়েছে, সেটা থেকে দেখাচ্ছি। ওকে, এই যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ দিনের বেলায় সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায়, মানে ক্লোরোফিলের সাহায্যে জল আর কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য বা জৈব খাদ্য তৈরি করে, তাকে সালোক সংশ্লেষ বলে। আর জীবদেহে জলের ভূমিকা একদম লাস্ট কোশ্চেন আমাদের, এটা আমরা আগেও পেয়েছি, কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট। 2টি ভূমিকা বলেছে, লিখবে খাদ্যবস্তু দ্রবীভূত করতে সাহায্য করে এবং খাদ্যবস্তু গিলতে সাহায্য করে, এটা একটা পয়েন্টে দেবে। 2 নম্বর লিখবে চোখে ধুলোবালি পড়লে তা পরিষ্কার করে চোখকে সিক্ত মানে ভেজা, কেমন সিক্ত রাখতে সাহায্য করে। তাহলে আমরা 4 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেখে নিলাম। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, এবং যারা প্রথমবার চ্যানেলে এসছো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর ক্লাস 7-এর পরিবেশের প্লেলিস্ট, প্রশ্ন প্রস্তুতির প্লেলিস্ট তোমরা কিন্তু আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশানে পাবে, সেখান থেকে যে ক্লাসগুলো হয়ে গেছে অবশ্যই দেখে নিও। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।